ড্রামার নায়িকার নাম হচ্ছে শ্যাং ইউ। তার বিয়ের দিন তার পুরো গোত্রকে গণহত্যা করা হয়। তাদেরকে জীবিত করার জন্য দানব কিং লিউবানের এম্বার হার্ট লাগবে। শ্যাং ইউ ছদ্মবেশে হরিণ রাক্ষস সাজে লিউবানের প্রাসাদে প্রবেশ করে। পরবর্তী সময় দেখা যায় তারা একে অপরের প্রেমে পড়ে, বাট সে শপথ করেছে তার গোত্রের জন্য সে লিউবানের এম্বার হার্ট চুরি করবে। তাহলে কি বেছে নিবে শ্যাং ইউ, নিজের ভালোবাসা না গোত্র? চলো এবার গল্পে আসা যাক। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। গল্পের শুরুতে শ্যাং ইউকে লিউবানের প্রাসাদে বন্দি অবস্থায় দেখা যায়। লিউবানের লোকেরা শ্যাং ইউর উপর তাদের পাওয়ার নিক্ষেপ করতে থাকে। তখনই সেখানে লিউবান এসে হাজির হয় আর বলতে থাকে, আমার পারমিশন ছাড়া তোমরা তার উপর আক্রমণ করার সাহস কোথায় পেলে? তখন রানীমা বলে ওঠে, সে হরিণ রাক্ষস মেংলি নয়, সে হচ্ছে পরীদের সাধু শ্যাং ইউ। এই দেখো জাদুর আয়নায় তার অতীত। সে পরী সম্প্রদায়ের জ্যেষ্ঠ সন্তান জিয়াংকে বিয়ে করেছিলেন। তারা আমাদের শত্রু। শ্যাং ইউ আমাদের সাথে প্রতারণা করে এই রাজ্যে এসেছে। আমি অর্ডার দিয়েছি তার উপর অত্যাচার করার। তাকে আমরা মেরে ফেলবো। এটা দেখে লিউবান অনেক কষ্ট পায়। তারপর সে তরবারি হাতে নিয়ে রানীমার দিকে ধরেন। তখন রানীমা বলে, তুমি তাকে মেরে ফেলো। তুমি ভুলে যেও না তুমি রাক্ষসদের রাজা। রানীমা বলে, এই পরী মেয়ের জন্য পুরো দানব বংশের বিরুদ্ধে যেতে চান? তখন লিউবান বলে, সে যদি পরীও হয়ে থাকে তবুও সে আমার ভালোবাসার মানুষ, যাকে আমি সবচেয়ে বেশি যত্ন করি। লিউবান বলে, তার জন্য যদি জীবনও দিতে হয় আমি তাই করব। এই বলে তার মাথার মুকুট খুলতে খুলতে বলে, তার জন্য আমি আমার রাজত্ব ত্যাগ করব। তখন রানীমা বলে, তুমি এখান থেকে গেলে তোমার পরিণাম কি হবে তুমি কি জানো? লিউবান বলে, আমার আফসোস নেই। তখন রানীমা আবার বলে, যারা আমাদের দানবদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কাউকে ছাড়বো না, পবিত্র আত্মার কাউকে বাঁচতে দেব না। এই বলে সেখানে যুদ্ধ শুরু হয়। একে একে সব পাওয়ার লিউবানের গায়ে ছুটতে থাকে। তখন লিউবান শ্যাং ইউর উদ্দেশ্যে কিছু কথা বলে যা আমার কাছে খুবই ভালো লাগে। শ্যাং ইউ তার এই অবস্থা দেখে যখন চিৎকার শুরু করে তখন লিউবান বলতে থাকে, তোমার সাথে আমার অনেকটা পথ চলা বাকি মেংলি। আমরা দুজন এখনো একসাথে তুষারপাত দেখিনি। আমরা দুজন কখনো ফুলের মধ্য দিয়ে হেঁটে যাইনি। সেই মুহূর্তে লিউবানের গায়ে আরো পাওয়ার ছুটতে থাকে। লিউবানের এই অবস্থা দেখে শ্যাং ইউ চিৎকার করতে থাকে। ছলনাময়ী মানুষগুলোর অভিনয় কত নিখুঁত থাকে। শ্যাং ইউ তার এই অবস্থা দেখে চিৎকার করছে, অথচ সে তার হার্ট নেওয়ার জন্য এই রাজ্যে এসেছে। অপরদিকে লিউবান তার জন্য নিজের রাজ্যটাই ছেড়ে দিচ্ছে। ছলনাময়ী মানুষদের অভিনয়গুলোই অনেক নিখুঁত হয়। তারপর দেখি লিউবান শ্যাং ইউকে নিয়ে সেখান থেকে চলে যায়। দানব রাজ্য ছেড়ে রাক্ষসপুরী থেকে অনেক দূরে নিয়ে যায় শ্যাং ইউকে, যেন কেউ শ্যাং ইউর ক্ষতি করতে না পারে। শ্যাং ইউ লিউবানকে জিজ্ঞাসা করে, আপনি কেন আমার জন্য এত কিছু করলেন? কেন নিজের রাজ্য ছেড়ে দিলেন? আপনি তো জানেন আমি পবিত্র আত্মার একজন সদস্য পরী এবং আমি জিয়াং এর স্ত্রী। তখন লিউবান বলে, তুমি যেই হও না কেন তুমি আমার চোখে শুধু আমার। তোমার সাথে আমি আকাশে তারা গুনতে চাই, একসাথে সারাটা জীবন চলতে চাই, অনেকটা পথ পাড়ি দিতে চাই। দেখো তুষারপাত পড়ছে আর আমি তোমার সাথে। এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কিছু না। লিউবান অনেকটা আবেগী হয়ে যায়। তখনই তার হাতের আংটিটি জ্বলে ওঠে। শ্যাং ইউ তখন বুঝতে পারে যে এখনই এম্বার হার্ট নেওয়ার সময় এসে গিয়েছে। সে তার হার্ট পর্যবেক্ষণ করতে থাকে আর পরক্ষণে তার বুকের ভিতর হাত ঢুকিয়ে বলতে থাকে, আমি ভুলে যাইনি যে তুমি আমার বাবার খুনি। তুমি আমার পুরো গোত্রকে হত্যা করেছ। রানীমা ঠিকই বলেছিলেন, আমি মেংলি নয়, আমি হচ্ছি শ্যাং ইউ। আমি এই রাজ্যে এসেছি শুধু তোমার হার্ট নেওয়ার জন্য। কেন মারলে আমার গোত্রকে? কি অপরাধ ছিল? আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। এই সব অভিনয় ছিল, শুধুই ছিল ছলনা, আর কিছু না। আমি হচ্ছি পরী আর তুমি হচ্ছ দানব কিং, রাক্ষসের রাজা। কিভাবে আমি তোমাকে ভালোবাসতে পারি? তুমি শুধুই আমার শত্রু, আমি কিচ্ছু ভুলিনি। তুমি আমার গোত্রের খুনি। কেন হত্যা করলে তাদেরকে? এই বলে সে হার্ট নিয়ে আসে। লিউবানকে দেখে আমার খুব খারাপ লাগে। যার জন্য সাম্রাজ্য ছেড়ে আসলো, যার জন্য নিজের রাজত্ব ছেড়ে দিল, সে আজ বিশ্বাসঘাতকতা করছে। সে হয়তো বুঝে উঠতে পারছে না তার সাথে কি ঘটছে। মানুষ নাকি অধিক সুখে পাথর হয়ে যায়। লিউবানকেও সেম দেখছি। চলুন দেখে আসি অতীতে কি হয়েছিল। শ্যাং ইউকে একটি প্রাসাদে দেখানো হয়। তার বোন এসে তাকে বলতে থাকে, এই কৌটার মধ্যে এমন কিছু আছে যা মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনে। শ্যাং ইউ বলে, এটা আমার কি প্রয়োজনে আসবে? তার বোন বলে, রেখে দাও, তোমার প্রয়োজনে কখনো আসতেও পারে। পরবর্তী দৃশ্যতে আমরা দেখি শ্যাং ইউকে কিছু ছেলে বিরক্ত করছে। শ্যাং ইউ সেই পাহাড় থেকে লাফ দিয়ে নিচে যখন নেমে পড়ে তখন তার সাথে দেখা হয় লিউবানের। সেই মুহূর্তে লিউবান ধ্যানে মগ্ন ছিল। তার আওয়াজ পেয়ে লিউবান জেগে ওঠে। পরের দিন সকালে আমরা দুজনকে একসাথে ঘুমন্ত অবস্থায় দেখি। শ্যাং ইউ ঘুম থেকে উঠে দেখে সে লিউবানের কাছে। শ্যাং ইউ সেখান থেকে চলে যায়, কি ভেবে যেন আবারও ফিরে আসে লিউবানের কাছে। তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে।
থাকে। লিউ বান তখন শেং ইউর রাজ্যে অবস্থান করে। লিউ বানকে শেং ইউ তার নিজের ঘরে নিয়ে যায় এবং লিউ বান যখন গোসল করতে থাকে তখন শেং ইউ তাকে দেখে আর ভাবতে থাকে মানুষটা কি সুন্দর। লিউ বান তখন তার হাতে ধরে কামড় মারে আর ভাবে এটা কোনো পরী। তার গলা চেপে ধরে বলে কোথায় নিয়ে এসেছো আমাকে। শেং ইউ তখন বুঝতে পারে যে সে চোখে দেখে না। বাহির থেকে কেউ একজন শেং ইউকে কাপড় দেয় আর বলতে থাকে বিয়ের পোশাকটা তাড়াতাড়ি পরে নাও। শেং ইউ বলে তোমাকে আমি একটি জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি এখানে। এটা আমার রাজ্য, কাল আমার বিয়ে, আজকের রাতটুকু এখানেই থাকতে পারো আর আমি তোমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবো। এই বলে তার চোখটা বেঁধে দেয়। পরের দিন সকাল হতেই লিউ বান সেখান থেকে চলে যায় শেং ইউকে কিছু না বলে। লিউ বানের কাছে একটি পরী বন্দী অবস্থায় ছিল, সে তাকে মুক্তি দিয়ে দেয়। বাহিরে আসতে জেনারেলের সাথে দেখা হয়ে যায় লিউ বানের। জেনারেল বলে আমরা আমাদের রাজ্যের খোঁজ পেয়ে গিয়েছি, আমরা এখন এখান থেকে চলে যাব। আর তখনই আড়াল থেকে কেউ একজন তাদেরকে দেখতে থাকে। অপরদিকে সকাল হতেই জি হ্যাং এবং শেং ইউ এর বিয়ে শুরু হয়ে যায়। তারা শপথ করে কিছু একটা পান করে এবং দুজনে মিলে ঘরে যায়। জি হ্যাং তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। শেং ইউ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে। পিছন থেকে জি হ্যাং এর গার্লফ্রেন্ড এসে বলে তুমি যে তাকে মেরে ফেললে সবাইকে কি জবাব দিবে। জি হ্যাং বলে ভোরবেলায় আমি দানব দেখেছি, তারা এখনো হয়তো আশেপাশেই আছে, সবাইকে বলে দিব যে তার উপর দানবের আক্রমণ পড়েছে, কেউ বুঝতেই পারবে না যে আমি মেরেছি, আর এখন আমি তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবো। এই বলে তারা দুজন রোমান্স করতে থাকে। জি হ্যাং আরো বলে আমি গোপনে মাস্টারের রুমে প্রবেশ করেছিলাম এবং তাদের সব গোপনীয়তা আমি জানতে পেরেছি। সেই মুহূর্তে তাদের দুজনের উপর কেউ একজন অ্যাটাক করে এবং শেং ইউ এর পুরো গোত্রকে গণহত্যা করে। সেই রাতে কিছু সময় পর শেং ইউ এর ঘুম ভাঙে। সে একটি ঘুরের মধ্যে ছিল, তার সেই রাতের কথা কিছুই মনে নেই। তার শুধু মনে আছে যে তার সাথে জি হ্যাং এর বিয়ে হয়েছিল। সে জি হ্যাং কেও মৃত অবস্থায় দেখে এবং তার পুরো গোত্রকে একসাথে কেউ গণহত্যা করেছে। শেং ইউ শুধু চিৎকার করতে থাকে। তখনই মাস্টার আসে আর বলে কি হয়েছে। শেং ইউ বলে আমার কিছুই মনে নেই, আমি ঘুম থেকে উঠেই দেখি সবাই এভাবে নিহত অবস্থায় পড়ে আছে। মাস্টার তার পাওয়ার দিয়ে দেখে যে আশেপাশে দানবের গন্ধ পাওয়া যাচ্ছে। তারা দুজন ভেবে নিয়েছে যে দানবরাই তাদেরকে হত্যা করেছে। আসলে এই হত্যাটা কে করেছে, জি হ্যাং না লিউ বান? আর এই পরিকল্পনা যদি জি হ্যাং এর থাকে তাহলে তাকে কে মারলো? শেং ইউ মাস্টারের কথা শুনে শপথ করে যে করেই হোক এই হত্যার সে প্রতিশোধ নেবে, দানব রাজ্যে যাবে সে। অপরদিকে আমরা দেখতে পাই লিউ বান এখনো পরীর রাজ্যে আছে। জেনারেল বলছে চলুন এখন আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। আর আমি শুনেছি রাতে কেউ একজন পরী সম্প্রদায়ের পুরো গোত্রকে গণহত্যা করেছে। এই বলে তারা যখন যেতে নেই তখনই সেই মুহূর্তে তাদের উপর কেউ একজন আক্রমণ চালায়। কারো কণ্ঠ ভেসে ওঠে আমার রাজ্যে কে এসেছে। সেই কণ্ঠ শোনার পর লিউ বান তার দিকে তাকায়। শেং ইউ তখন লিউ বানকে দেখে অবাক হয়ে যায়, ভাবতে থাকে সে হচ্ছে দানব কিং, রাক্ষসদের রাজা, যাকে আমি নিজের বাড়িতে নিয়ে চোখের চিকিৎসা করেছি, সে আমার গোত্রকে মেরেছে। তার মানে সেই রাত্রে তাকে নিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। সে আমার পরিবার, আমার বাবা, আমার পুরো গোত্রকে মেরেছে। তখন লিউ বান বলে উঠে কে তুমি, হরিণ রাক্ষসী? তখন শেং ইউ তার সাথে ঘনিষ্ঠ হতে থাকে আর বলে আমি হচ্ছি মেংলি। শেং ইউর মনে পড়ে যায় তার মাস্টারের কথা। তার মাস্টার তাকে বলেছিল তুমি যদি তোমার গোত্রকে বাঁচাতে চাও তাহলে তুমি লিউ বানের এম্বার হার্ট নিয়ে আসো। শেং ইউ তখন জিজ্ঞাসা করে এম্বার হার্ট এটা আবার কি? মাস্টার বলে নিঃসঙ্গ নক্ষত্র নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের মনে কখনো প্রেম ভালোবাসা আসে না। আর সেই মানুষটা হচ্ছে লিউ বান, যে হচ্ছে দানবদের রাজা। তার মনে যখন কারো প্রতি ভালোবাসা জন্ম নিবে, সে যখন আবেগী হয়ে উঠবে তখন তার হার্ট হয়ে উঠবে এম্বার হার্ট। আমি তাদের দেহ সংরক্ষণ করি আর তুমি গিয়ে লিউ বানের এম্বার হার্ট নিয়ে আসো। শেং ইউ সেদিন শপথ করে সে তার গোত্রের জন্য লিউ বানের এম্বার হার্ট নিয়ে আসবে। তারপর আমরা দেখতে পাই শেং ইউকে দেখে লিউ বান হিংস্র হয়ে ওঠে। তখন সে রক্ত খাওয়ার জন্য শেং ইউর গাড়ে কামড় বসায়। তার এই হিংস্রতা দেখেও শেং ইউ একদম চুপ থাকে এবং তার সাথে আরো ঘনিষ্ঠ হতে থাকে যেন সে তার এম্বার হার্টটা নিতে পারে। লিউ বান তখন ভাবতে থাকে তার এই শরীরের গন্ধটা আমার এত পরিচিত কেন মনে হচ্ছে। তখন সেখানে জেনারেল আসে আর বলে চলুন এবার আমরা রাজ্যে ফিরি। লিউ বান তখন বলে হরিণ রাক্ষসী মেংলিকে আমাদের সাথে নিয়ে নাও, সে হচ্ছে আমার শিকার। এখানে আমার একটি উক্তি মনে পড়ে যায়, কথায় আছে না খাল কেটে কুমির গড়ে নেই, লিউ বানও তাই করছে। পরবর্তী দৃশ্যতে আমরা লিউ বানের প্রাসাদ দেখি। প্রাসাদের ভিতরে শেং ইউর বারবার তার গোত্রের কথা মনে পড়তে থাকে। সে নিজেকে অপরাধী ভাবে যে আজ আমার জন্যই হয়তো আমার গোত্র মারা গিয়েছে। আমি যদি সেই দিন জঙ্গল থেকে লিউ বানকে না নিয়ে যেতাম আমার প্রাসাদে তাহলে আমার আজ এই অবস্থা হতো না। এসব ভাবতে ভাবতেই সেখানে লিউ বান এসে পড়ে আর বলে তুমি হচ্ছ আমার শিকারী, আমি নিয়মিত এখন থেকে তোমার রক্ত খাবো। তখন শেং ইউ বলে চলো চুক্তি করি। লিউ বান তার গলা চেপে ধরে বলে তোমার
তোমার কোনো ধারণাই নেই যে আমি কে। তুমি আমার সাথে চুক্তি করতে চাও, সেই যোগ্যতা কি তোমার আছে? আমি এখনই তোমাকে মেরে ফেলবো আর তোমার মাংস খাবো। চ্যাং ইউ তখন বলে, তুমি এটা করবে না আমি জানি। লিউবান চলে যেতে নেই, তার এই কথা শুনে আবারও ফিরে আসে, তার বাহু চেপে ধরে। চ্যাং ইউ তখন বলে, কি করছো? লিউবান বলে, চিহ্ন রেখে গেলাম যেন পালাতে না পারো। পরবর্তী দৃশ্যতে আমরা লিউবানকে রানীমার ঘরে দেখি। রানীমা লিউবানকে দেখে বলতে থাকে, তুমি এসেছো, তোমাকে দেখে আমি খুব খুশি। আজকে আমার খুব একটা খুশির দিন, আর এই আনন্দের দিনে আমি তোমাকে নিয়ে এক জায়গায় যেতে চাই। তখন লিউবান বলে, কোথায় যাবেন রানীমা? রানীমা তখন বলে, চলো আমার সাথে, গেলেই তো দেখতে পারবে। তারপর তারা একটি অন্ধকার গুহায় যায়, যেখানে একটি মেয়েকে বন্দি অবস্থায় দেখি আমরা। লিউবানকে দেখে মেয়েটি অনেক খুশি হয়, কিন্তু লিউবান তার এই অবস্থা দেখে মন খারাপ করতে থাকে। রানীমা তখন লিউবানের হাতে চাবুক দিয়ে বলে, মারো তাকে। লিউবান তখন চাবুকটা হাতে নিতে কষ্ট পাচ্ছিল। তখন রানীমা বুঝতে পারে যে লিউবানের খারাপ লাগছে তাকে এই অবস্থায় দেখে। তখন তিনি বলেন, আপনি হচ্ছেন দানব কিং, আপনার ভিতর কোনো মন নেই, কারো প্রতি আপনার কোনো মায়া আসবে না, আর এই মেয়েটি হচ্ছে আপনার বাবার হত্যাকারী, আর আপনি তার জন্য মায়া করছেন। ভুলে যাবেন না, আপনি কিন্তু রাক্ষসদের রাজা। রানীমার এই কথা শুনে লিউবান এগিয়ে গিয়ে মেয়েটিকে আঘাত করতে থাকে। তখন সে নিজেও অনেক কষ্ট পায়। আমরা তার মুখ দেখেই তা বুঝতে পারি কে এই মেয়ে যার জন্য লিউবানের এত কষ্ট হচ্ছে, আর রানীমা কেনই তাকে বন্দি করে রেখেছে তা আমরা পরে দেখতে পারবো। রাত হতেই লিউবান নিজের রুমে এসে নিজেকে আঘাত করতে থাকে পাওয়ার দিয়ে। সেই মেয়েকে যেমন ভাবে আঘাত করেছিল সেম ভাবে সে নিজেকেও আঘাত করছে। কি সম্পর্ক আছে সেই মেয়ের সাথে যাকে অনিচ্ছাকৃত ভাবে মারতে হয়, আর তার কষ্ট দেখেও সহ্য হয় না, আবার তাকে মুক্তিও দেওয়া যায় না। কিছু সময় পর লিউবানের রুমে প্রবেশ করে চ্যাং ইউ। সে লিউবানের কাছে গিয়ে তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। তখন লিউবান রাগান্বিত হয়ে তার গলা চেপে ধরে আর বলে, তুমি সামান্য একটি শিকার মাত্র, আমাকে টাচ করার সাহস হয় কিভাবে তোমার? তুমি কি জানো আমি কি করতে পারি? নেক্সট আর কাছে আসার সাহস যেন না হয়। এই বলে সে যখন চ্যাং ইউর গলা আবার চেপে ধরে, তখন চ্যাং ইউর চোখের দিকে তাকিয়ে তার কেমন যেন একটা মায়া অনুভব হয়। সে ভাবে, তাকে আমার এত পরিচিত কেন মনে হয়, তাকে আমি আগে আর কোথায় দেখেছি, আর তার শরীরের ঘ্রাণটাই আমার এত পরিচিত কেন মনে হয়। এসব ভাবতে ভাবতেই সেখানে রানীমা চলে আসে, আর তাদেরকে এই অবস্থায় দেখে রানীমা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, আর লিউবানও তখন ছেড়ে দেয় চ্যাং ইউকে। অপরদিকে রুমে ফিরে রানীমা বলছে, বাইজি তোমরা কি কিছু খেয়াল করছো? লিউবান কিন্তু আর আগের মতো নেই, সে এখন নারীদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তবে এই মেংলি এই মেয়েটাকে, এই মেয়েটা কোথা থেকে এসেছে? তোমরা কি কেউ জানো তার আসল পরিচয়? মেয়েটাকে আমার সন্দেহ হচ্ছে, তাকে কেমন যেন রহস্যময়ী লাগে। বাইজি তখন বলে, রানীমা আপনি টেনশন করবেন না, এই মেয়েটির ব্যবস্থা আমরা করছি, আর সেই সাথে রাজাকেও তার থেকে দূরে সরাবো। অপরদিকে মেংলি লুকিয়ে লুকিয়ে তাদের এই সব গোপন কথা শুনতে থাকে আর ভাবতে থাকে, বাইজি এখানে কেন? তবে কি সে এবার রানীমার হাতে ধরা পড়বে যে সে মেংলি নয় চ্যাং ইউ? আর বাইজিকে কিভাবে চিনে চ্যাং ইউ তা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। গল্পটা কেমন লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী পর্বে।